এটা আবার বড় করে দেখা যায় না। তাহলে আমরা সিনকুলার ইমিউনিটি পড়ছি। সিনকুলা অফিসিয়ালিস বা চায়না অফিসিয়ালিস এর কমন নেম দেখলাম পেরুভিয়ান বার্গ বা চায়না অফিসিয়ালিস, ফ্যামিলি নেম রুবিয়াসিয়া। রবীন্দ্রনাথ স্যারের ৪ কথা অত্যাধিক স্তন্যদান, অত্যাধিক ভেদ, বীর্যক্ষয় বা রক্তক্ষয়জনিত অসুস্থতা যা ন্যাট্রামিউরে রয়েছে। ২য় কথা সুদ ও পেট ফাঁপা। ৩য় কথা নির্দিষ্ট সময় বা নিয়মিতভাবে রোগাক্রমণ। তার রোগাক্রমণটা নির্দিষ্ট সময় periodically যেটাকে ইংরেজিতে বলে একটা নির্দিষ্ট সময় পরে প্রতিদিন সকালে বা প্রতিদিন বিকালে বা প্রতিদিন দুপুরে বা প্রতিদিন সকাল ১০ টায় বা দুপুর ২ টায়, বিকাল ৫ টায় একই সময়ে হয় নিয়মিতভাবে নির্দিষ্ট সময়ে রোগাক্রমণ। রক্তস্রাব প্রবণতা রয়েছে, অল্পতেই রক্ত বের হয় এবং রক্তস্রাবের সাথে আক্ষেপ বা খিঁচুনি রয়েছে। এবং নন্দনাথ স্যারের ৪ কথা আমরা এসসি অ্যালেন স্যারের অ্যালেন স্কিনোডে চলে যাচ্ছি। মডালিটি অ্যাগ্রাভেশন, এমুলেশন দুটোই রয়েছে। অ্যাগ্রাভেশনে দেখতে পাচ্ছি ফ্রম স্লাইটেস্ট টাচ। স্লাইটেস্ট টাচ মানে সামান্য ছোঁয়া লাগলে তার অ্যাগ্রাভেশন হয়। এখানে সেমিকোলন দিতে হবে। ফ্রম স্লাইটেস্ট টাচ এটা সেকেন্ড গ্রেড সিম্পটম। ড্রাফট অফ এয়ার বাতাসের ঝাপটা লাগলে বা জোরে বাতাস লাগলে। এভরি আদার ডে একদিন বাদে যেটা নির্দিষ্ট সময় বা নিয়মিতভাবে রোগাক্রমণ নন্দনাথ স্যার বলেছেন। এখানে এলেন স্যার বললেন যে এভরি আদার ডে একদিন পর একদিন বাদে একদিন। একদিন সুস্থ থাকে পরের দিন আবার অসুস্থ, আবার একদিন সুস্থ থাকে পরের দিন আবার একদিন বাদে একদিন। তো মানসিক আবেগ মেন্টাল ইমোশন। তারপর রয়েছে শরীরের জৈব পদার্থের অপচয়, যেটা আমাদের নরেন্দ্রনাথ স্যার বলেছেন যে অতিরিক্ত বীর্যক্ষয় ও রক্তক্ষয়। বীর্যক্ষয়ের কথা, শরীরে জৈব পদার্থের অপচয়। অপচয় হলে যে তার অ্যাগ্রাভেশন হয়। তো এখানে একটা এখানে একটা আমাদের একটু ভুল রয়ে গেছে। এই টাইপ করতে গেলে এই পদার্থের জৈব পদার্থের অপচয় হলে। তখন আমরা দেখলাম যে অ্যাগ্রাভেশনটা কেন হয়? সামান্য ছোঁয়া লাগলে, বেশি ছোঁয়া লাগতে হবে না। স্লাইটেস্ট টাচ, সামান্য ছোঁয়া লাগলে তার অ্যাগ্রাভেশন হয়। জোরে বাতাস লাগলে অ্যাগ্রাভেশন হয়। একদিন পর অ্যাগ্রাভেশন হয়। মানসিক আবেগে অ্যাগ্রাভেশন হয়। জৈব পদার্থের অপচয় হলে অ্যাগ্রাভেশন হয়। আমরা ২ টা মনে রাখবো, সামান্য ছোঁয়া লাগলে এবং জোরে বাতাস লাগলে। এমুলেশনে দেখতে পাচ্ছি হার্ট প্রেশার বেন্ডিং ডাবল। জোরে চাপ দিলে হার্ট প্রেশার, শুধু প্রেশার না, হার্ট প্রেশার জোরে চাপ দিলে তার এমুলেশন হয়। এবং বেন্ডিং ডাবল, শরীর সম্মুখে ভাঁজ করলে তার এমুলেশন হয়। শরীরটা সামনের দিকে ভাঁজ করলে তার এমুলেশন হয়। আর কনস্টিটিউশন এন্ড অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি ফর স্টাউট, তারপরে সর্দি পারসন। কাদের জন্য এটা? ফর স্টাউট সর্দি পারসন, যারা আগে খুব সবল ছিল কিন্তু বর্তমানে ক্ষয়কারী রোগে শরীরের রস রক্তাদি বের হয়ে গিয়ে দুর্বল হয়ে গেছে, স্বাস্থ্য ভেঙে গেছে। ফর সিস্টেমস ওয়ান্স রিভার্সড হুইচ হ্যাভ বিকাম ডিবিলেটেড, ব্রোকেন ডাউন ফ্রম এক্সাস্টিং ডিসচার্জেস। তাহলে যারা আগে খুব সবল ছিল কিন্তু বর্তমানে ক্ষয়কারী রোগে শরীরের রস রক্তাদি বের হয়ে গিয়ে দুর্বল হয়ে গিয়েছে, স্বাস্থ্য ভেঙে গেছে, যারা শক্ত সামর্থ্য অথচ চেহারায় মলিনতা, তাদের পক্ষে উপযোগী। শক্ত সামর্থ্য, চেহারায় মলিনতা। তো এখানে শক্ত সামর্থ্য, সামর্থ্য বানানটা তো ভুল হয়ে গেল, একটু ঠিক করে দিই। শক্ত সামর্থ্য একটু ঠিক করে দিচ্ছি। শক্ত সামর্থ্য, যারা শক্ত সামর্থ্য অথচ চেহারায় মলিনতা, তাদের পক্ষে উপযোগী, যেটা কার্বোভেজে রয়েছে। তো আমরা তাহলে কার্বোভেজের সাথে এখানে পার্থক্যটা দেখি যে আগে খুব সে ভালো সবল ছিল কিন্তু ক্ষয়কারী রোগে শরীরে রস রক্ত বের হওয়ার কারণে দুর্বল হয়ে গেছে, স্বাস্থ্য ভেঙে গেছে। দেখা যায় শক্ত সামর্থ্য কিন্তু চেহারায় মলিনতা, তাদের পক্ষে উপযোগী। আমরা কার্বোভেজের সাথে পার্থক্য করার জন্য আমাদের আসিয়া ম্যামকে অনুরোধ করছি এবং আমাদের সাথে আরো যারা রয়েছেন সবাই, যারা যেটুকু জানেন বলার চেষ্টা করবেন। সবাইকে আহ্বান করছি আলোচনায় অংশ নেওয়ার জন্য। তাহলে আমরা কার্বোভেজটা দেখি যে এই সিম্পটমের উপরে কার্বোভেজে কি রয়েছে।
একটু দেরি হয়ে যাচ্ছে স্ক্রিন শেয়ার দিতে। আসিয়া ম্যাম ফ্রি থাকলে আলোচনাটা শুরু করতে পারেন। তাহলে আমরা কার্বোভ্যাক্সটার সাথে এর পার্থক্য করব। তো আমাদের যে এখন যে আমাদের যে অ্যালেন্স কিরোডটা আমরা শেয়ার করেছি এটা সম্পর্কে নিশ্চয়ই জানেন। আমি গ্রুপে বলেছি এখানে টাচ করলাম। আমাদের এখানে টাচ করার পরে কি আসলো দেখতেন ডান পাশে কিন্তু ABCDEFGH এগুলো লেখা রয়েছে। এগুলো কি আমি এখন কার্বোভেজ দেখবো। তাহলে কার্বোভেজ কি দিয়ে? কার্বোভেজ সি দিয়ে। তাহলে সির উপরে টাচ করলাম। এই সি সিরিয়ালের সব রেমেডি চলে আসলো। সি সিরিয়ালের রেমেডি মানে আমরা যে অক্ষরের ওষুধটা দরকার সে অক্ষরের উপরে আমরা টাচ করলে সেই রেমেডিটা চলে আসবে। কার্বোভেজিটেবলি সেখান থেকে খুঁজে নিয়ে টাচ করলাম, সাথে সাথে চলে গেল। আগে তো খুঁজতে হতো 187টা রেমেডির ভিতর থেকে। এখন আমরা শুধু ওই যে অক্ষর দিয়ে শুরু সেই অক্ষরগুলো আসলে ওইখান থেকে খুঁজলে আমরা সহজে পেয়ে যাব। তো কার্বোভেজের চার কথাগুলো দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্যহানির একটা অতীত কথা। এটা কিন্তু আমরা আমরা চায়নাতেও দেখলাম যে তার আগে খুব শক্ত সামর্থ্য ছিল। সে তারপর কি হলো তার? সে বর্তমানে কি হয়েছে? আগে খুব সবল ছিল কিন্তু বর্তমানে ক্ষয়কারী রোগের কারণে শরীরের রস রক্ত বের হয়ে দুর্বল হয়ে গেছে, স্বাস্থ্য ভেঙে গেছে ক্ষয়কারী রোগের কারণে। এবং যারা শক্ত সামর্থ্য চেহারা শক্ত সামর্থ্য তো চেহারাটা মলিন। তাহলে আগে একটা যেটা আমাদের ইয়াতেও রয়েছে, কারোভেজেও রয়েছে যে স্বাস্থ্যহানির অতীত কাহিনী আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্যহানির একটা অতীত কাহিনী রয়েছে তার। আমি মোবাইল থেকে রেকর্ড করছি বিধায় মোবাইলের সাউন্ডটা আমি দিলাম। মোবাইলের সাউন্ডটা অফ করা ছিল। রেকর্ড আবার সাউন্ড না শোনা যেতে পারে। তাহলে আমরা কারোভেজেও দেখলাম স্বাস্থ্যহানির অতীত কাহিনী। আমরা কিন্তু এই চায়নাতেও দেখলাম স্বাস্থ্যহানির একটা অতীত কাহিনী। তার আগে ভালো ছিল। এখন ক্ষয়কারী রোগের কারণে তার স্বাস্থ্য ভেঙে গেছে। তো এটা ১ম কথার সাথে মিলে গেল। তারপর ২য় কথা হিমাঙ্গ অবস্থায় ঘর্ম, বাতাসের জন্য ব্যাকুলতা। আমরা এটা কারোভেজে পাবো যে হিমাঙ্গ অবস্থায় ঘর্ম মানে শরীর হিমঅঙ্গ। হিমালয় যেমন হিম আলয় মানে কি বরফের বাড়ি। হিম অঙ্গ মানে কি? অঙ্গটা বরফের মতো। হিম মানে বরফ। তাহলে শরীরটা বরফের মতো কিন্তু শরীর কিন্তু ঘামছে। হিম অঙ্গ অবস্থায় ঘাম এবং বাতাসের জন্য সে বেকুল। বেকুল মানে কি? খুব এটা চাহিদা চাচ্ছে সে। আকুল সে মানে খুব তার বাতাসের আকাঙ্ক্ষা। বাতাসের জন্য বেকুল। তো হিমাঙ্গ অবস্থায় তার ঘাম হচ্ছে আর বাতাসের জন্য বেকুল। এই ঠান্ডা অবস্থায় বাতাসের জন্য বেকুল। আর বাতাসটা বেশি কোথায় চায়? মুখের মধ্যে বাতাস করতে বলে এবং একটু দূর থেকে বাতাস করতে বলে। আমরা এটা কমন রেমেডি আমরা অনেকেই জানি এটা। তারপর ৩য় কথা পেটের মধ্যে অতিরিক্ত বায়ু সঞ্চার, উদ্গারে উপশম, জ্বালা ও রক্তস্রাব। পেটের মধ্যে অতিরিক্ত বায়ু সঞ্চার হয় যেটার ঢেকুরে ইরাকটেশনে এমুলারেশন হয়। ইরাকটেশন এমুলারেশন। ঢেকুরে উপশম এই পেটের মধ্যে যে বায়ুটা জমে এবং ৪র্থ কথা জ্বালা ও রক্তস্রাব। জ্বালা ও রক্তস্রাব রয়েছে তার। যা আমরা অ্যাম তার রক্তস্রাবের প্রবণতা কিন্তু আমরা চায়নাতেও দেখেছি। ওখানে নরেন্দ্রনাথ স্যার বলেছেন যে রক্তস্রাবের একটা রক্তস্রাবের সহিত আক্ষেপ। রক্তস্রাবের সাথে আক্ষেপ রয়েছে সেখানে। আর এখানে জ্বালা ও রক্তস্রাব। আর আমরা যেখানে স্লাইটেস্ট টাচ সামান্য ছোঁয়াতে কিন্তু চায়না অফিসিয়ালিস এর অ্যাগ্রাভেশন হয় আমরা দেখেছি এবং বাতাসের ঝাপটা অ্যাগ্রাভেশন হয় এগুলো সেকেন্ড গ্রেড সিম্পটম আমরা দেখেছি। এখানে অ্যাগ্রাভেশন হয় মাখন, শূকরের মাংস, চর্বিযুক্ত খাদ্য, সিনকোনা গাছের ছাল, পারদের অপব্যবহার, চিৎকার করে গান করলে বা পড়লে, গরম স্যাঁতসেঁতে জল হাওয়ায় বাড়ে। আর উপশম ঢেকুরে যেটা নরেন্দ্রনাথ স্যারও বলেছেন যে পেটে বায়ু জমে ঢেকুরে উপশম পাখার বাতাসে কমে। তো এখানে একটা জিনিস এখানে একটু কারেকশন করতে হচ্ছে যে একটু কারেকশন করে দিচ্ছি এখানে যে পাখার বাতাস চায় এখানে না মাখনে বৃদ্ধি তার মাখন এই মাখন কথাটা এখানে মাথন হয়ে গিয়েছে। এখান থেকে খ নিয়ে এখানে দিয়ে দিচ্ছি তাহলে মাখন।
তাহলে মাখন বা শূকরের মাংস চর্বিযুক্ত খাদ্য খেলেও তার বৃদ্ধি পায়। আর উপশম ঢেকুরে পাখার বাতাসে। আর যুবক কিংবা সবারই বল ক্ষয়কারী রোগের কথা আমরা আগে পড়েছি যে বল ক্ষয়কারী রোগের কারণে চায়নাতে দেখেছি যে তার আগে শরীরটা ভালো ছিল, স্বাস্থ্যবান ছিল, সুন্দর, শক্ত সামর্থ্য ছিল। পরে বল ক্ষয়কারী রোগের কারণে সে এখন একবারে সে হয়ে গেছে, একবারে সে শরীরটা একবারে দুর্বল হয়ে গেছে। শরীরটা দুর্বল হয়ে গেছে এখন। আগে খুব শক্তি সামর্থ্য ছিল। তো এগুলো আমরা দেখব। এর কারণে যাদের শরীর অত্যাধিক শীর্ণ হয়ে পড়ে, এমন লোক যাদের জীবনী শক্তি দুর্বল, অবসন্ন হয়ে পড়েছে, তাদের পক্ষে উপযোগী। আমাদের স্মৃতিশক্তির দুর্বলতা ও চিন্তা শক্তি মন্থর হয়ে পড়ে, যেটা আমাদের মেন্টাল সিম্পটমে উদাসীনতা, মনে কোনো উৎসাহ নেই, চায়নাতে কম কথা বলে। স্মৃতিশক্তির দুর্বলতার কথা চায়নাতে নেই। আর চায়নাতে শরীরের অতি প্রয়োজনীয় জৈব রসের অপচয়, এটার সাথে মিল রয়েছে। টক খেতে চায়, মুখ, নাক, জরায়ু অঞ্চলে অনেকদিন ধরে রক্তস্রাব হয়, চায়নাতে রয়েছে। আর এখানে desire to be constantly fanned, অনবরত পাখার বাতাস চায়, জীবনী শক্তি প্রায় নিঃশেষিত। আর যা খেলে অসুখ হবে তাই খেতে চায় কারুভেস। তারপর ভাবলেশহীন মুখমণ্ডল, যে আমাদের এটা কিন্তু চায়নাতেও রয়েছে যে তার শরীরটা শক্ত সামর্থ্য, কিন্তু মুখের মধ্যে তার মুখটা কিন্তু তার মানে মনে হয় যে সে চেহারাটা মলিন। দেখতে শক্ত সামর্থ্য, চেহারা মলিন। কারুভেজের সাথে পার্থক্য এখানেই যে অনবরত পাখার বাতাস চায়, এটা ফার্স্ট গ্রেড সিম্পটম। শরীর অতিরিক্ত গরম হয়ে রোগ হলে সেক্ষেত্রে উপযোগী এই কারুভেজ। কারুভেজের সাথে আমরা সহজে পার্থক্য করতে পারবো। কারুভেজটা পাখার বাতাস চাবে, তারপরে শরীরটা হিমাঙ্গ অবস্থায় ঘামবে, বাতাসের জন্য ব্যাকুলতা। এরপরে এগুলো দিয়ে আমরা পার্থক্য করবো ইনশাল্লাহ। আসিয়া ম্যাম কে অনুরোধ করছি ২-৪ কথা বলার জন্য। সিনকোনা, চায়না অফিসার এবং কারুভেজের মধ্যে পার্থক্য করে ২-৪ কথা। সিনকোনা, হ্যাঁ স্যার, এখানে শোনা যায় স্যার? জি, শোনা যাচ্ছে। স্যার, সিনকোনার পেশেন্টের মধ্যে থাকবে তার বীর্যক্ষয়ের কাহিনী থাকবে, ক্ষয় রোগজনিত কাহিনী থাকবে, তার জন্য তার অসুস্থ থাকবে, তার স্বাস্থ্যহানি হবে এবং মেন্টাল সিমটমসটা এমন একটা অবস্থায় থাকবে যে তার কিছুই ভালো লাগে না, তার মানে সে কথা কম বলবে, সে আত্মহত্যা করতে চাইবে কিন্তু আত্মহত্যা করার মতো তার সাহসও থাকবে না। কিন্তু তার একটা নির্দিষ্ট সময়ে একটা তার রোগ হবে এবং তার সিনকোনাতে থাকবে স্লাইটেস্ট, মানে সামান্য ছোঁয়া, স্লাইটেস্ট টাচে কি থাকবে, অ্যাগ্রাভেশন হবে আর হার্ট প্রেসারে অ্যামিলেশন হবে। তার সেটা পাবো না। কার্বোহাইড্রেট পেশেন্ট শ্বাসহানির একটা কাহিনী থাকবে, তার সাথে কি থাকবে এখানে পার্থক্য, তার সাথে কোথায় আমরা আলাদা করব, তার ঘর্ম দেখা দেবে, বাতাসে দাখল হবে, এখানে আমরা কার্বোহাইড্রেট আলাদা করতে পারি। আর কার্বোহাইড্রেট অ্যামিলটা কোথায়, ঢেকুর উঠলে পাখার বাতাসে, এখানে আমরা আলাদা করতে পারি। অনেক সিমটমস আছে। আর স্যার, আর সিনকোনার অনেক পার্থক্য দেখে বোঝা যাবে। সিনকোনার পেশেন্ট একেবারে একটা তার মধ্যে একটা রক্তক্ষয় হয়ে একটা খিনখিনে হয়ে যাবে। আর কার্বোভেজের মধ্যে থাকবে শ্বাসহানির কাহিনী থাকবে, থাকলেও সে ঘর্ম অবস্থায় পাখার বাতাস চাইবে। আলাদা উপশম এখান থেকে আলাদা করতে পারি। নির্দিষ্ট সময়ে এর কোনো রোগ হবে না, যেটা আমরা সিনকোনাতে পাই। নির্দিষ্ট সময় বা একদিন অন্তর যে রোগটা হবে এখানে আমরা পাবো না। জি, জি। জি, ধন্যবাদ ম্যাম। তাহলে আমরা পরের আলোচনায় চলে যাচ্ছি। আমরা কনস্টিটিউশনটা দেখেছি, চায়না অফিসিয়ালিস এর। এখন মেন্টাল সিম্পটমটা দেখব। মেন্টাল সিম্পটমে চায়না অফিসিয়ালিস এর রয়েছে যে অ্যাপাথেটিক, ইনডিফারেন্ট, টেসিটার্ন, উদাসীন, মনে কোনো উৎসাহ নেই, কম কথা বলে। এটা ফসফরিক অ্যাসিডও রয়েছে, মনে কোনো উৎসাহ নেই, মনের মধ্যে কোনো উৎসাহ উদ্দীপনা নেই,
উদাসীন একটা ভাব, যে কথা কম বলে উদাস হয়ে থাকে। তো আর ডেসপন্ডেন্ট, গ্লুমি, হ্যাজ নো ডেজায়ার টু লিভ। তাহলে নো ডেজায়ার টু লিভ মানে বাঁচার কোনো আশা নাই, বাঁচতে চায় না। বাট ল্যাক কারেজ টু কমিট সুইসাইড, কিন্তু আত্মহত্যা করার মতো তার সাহস নাই। তারা হতাশ, ডেসপন্ডেন্ট, গ্লুমি, বিষণ্ণ, হ্যাজ নো ডেজায়ার টু লিভ বাঁচতে চায় না, কিন্তু বাট ল্যাক কারেজ মানে কারেজ মানে সাহস, ল্যাক মানে কি মানে যেটা নেই, তাহলে শূন্যতা, সাহসের অভাব, টু কমিট সুইসাইড মানে সুইসাইড যে করবে সেটার সাহস নেই, কিন্তু বাঁচতে চায় না। বিষণ্ণ, হতাশ, উদাসীন, মনে কোনো উৎসাহ নেই, কম কথা বলে। ফসফরিক অ্যাসিডের সাথে আমরা পার্থক্য করব। তাহলে আমরা মনে হয় এই রেমেডিটা এক চক্কর পড়ে ফেলি, তারপর আমরা মনে হয় পার্থক্য করলে বেশি ভালো হবে। কারণ এক মাথা থেকে করলে মেডিসিনটা একটু আগে একবার পড়ে নিই, তারপর আমরা আবার ইয়াতে চলে আসবো, মেন্টাল সিমটমে চলে আসবো। তো ফিজিক্যাল জেনারেলে দেখে বলা হচ্ছে যে এলিমেন্টস ফ্রম লস অফ ভাইটাল ফ্লুইডস, স্পেশালি হেমোরেজ, শরীরের অতি প্রয়োজনীয় জৈব রসের অপচয়, বিশেষত রক্তস্রাব। অতি প্রয়োজনীয় জৈব রসের অপচয়, বিশেষ করে রক্তস্রাব যদি হয়, এক্সেসিভ ল্যাকটেশন, বেশি দিন ধরে বাচ্চাকে দুধ খাওয়ানো, ডায়রিয়া, সাপারেশন, উদরাময়, পুজ, স্রাব প্রভৃতির কারণে অসুস্থ হওয়ার লক্ষণে, যেটা চিনিনাম সালফেট রয়েছে। আমাদের এই যে অতিরিক্ত স্তন্যদানের কথা আমাদের নন্দনা স্যার বলেছেন, অত্যাধিক স্তন্যদান, অত্যাধিক ভেদ, বিবীর্যক হয়, রক্তক্ষয়জনিত অসুস্থতা, রক্তক্ষয়ের কথাও বলেছেন স্যার, যে বিশেষত রক্তস্রাব তার বেশি হয়। তো আমাদের নন্দনা স্যারের কথাগুলোর মধ্যে কিন্তু অনেক বড় বড় মেডিকার মূল কথাগুলোই চলে আসে। জন্য নন্দনা স্যারের বইটা খুবই দরকারি। আমাদের হাসান মির্জা স্যারের বই পড়লেও দেখা যায় যে নন্দনা স্যারের বইটাকে হাসান মির্জা স্যার অসংখ্যবার অধ্যয়ন করেছেন। তো আমরা দেখলাম যে এটা একটা গুরুত্বপূর্ণ সিমটম। ফার্স্ট গ্রেড, শরীরের অতি প্রয়োজনীয় জৈব রসের অপচয়, বিশেষত রক্তস্রাব, আর বেশি দিন ধরে বাচ্চাকে দুধ খাওয়ানো, যেটা এক্সেসিভ ল্যাকটেশন এবং উদরাময়, ডায়রিয়া থেকে এবং পুজ, স্রাব প্রভৃতির কারণে অসুস্থ হওয়ার লক্ষণ। আর যেটা এই যে অফ ম্যালেরিয়াল অরিজিন উইথ মার্কড পেরিওডিসিটি, একদিন বাদে বাদে হওয়া নির্দিষ্ট সময়ান্তর বা একদিন বাদে বাদে হওয়া ম্যালেরিয়া জ্বরে ভুগে অসুস্থতা। তাহলে একদিন পর পর বা নির্দিষ্ট সময় পর পর, যেটা নরেন্দ্রনাথ স্যার বলেছেন, ম্যালেরিয়া জ্বরে ভুগে, এই সিমটমটা ম্যালেরিয়া জ্বরের সাথে। আর disposition to hemorrhage from every orifice of the body with ringing in ears, তাহলে ডিসপোজিশন টু হেমোরেজ, তার একটা রক্তস্রাবের একটা প্রবণতা, ফ্রম এভরি অরিফিস অফ দি বডি, শরীরের সমস্ত যে স্রাবের দ্বার রয়েছে, রন্ধ্রপথ রয়েছে, যেসব দ্বার দিয়ে স্রাব বের হয়, স্রাব ডিসচার্জ হয়, এভরি অরিফিস অফ দি বডি, যেটা বলে যে নাক, চোখ, মুখ, মলদ্বার, প্রস্রাবদ্বার, এগুলো দিয়ে কি হয়? হেমোরেজ হয়। হেমোরেজ, দেহের সমস্ত রন্ধ্রপথ দিয়ে রক্তপাত হওয়ার একটা প্রবণতা রয়েছে তার। এবং সাথে কি থাকে? অরিফিস অফ দি বডি উইথ রিংইং ইন ইয়ার্স। রিংইং মানে কি? রিং বাজে, মোবাইলে রিং বাজতেছে, রিংইং ইন দি ইয়ার্স মানে কানের মধ্যে একটা বাজনা বাজে, রিং বাজে। ফেন্টিং, মূর্ছা যায়। লস অফ সাইট মানে সে চোখে, লস অফ সাইট মানে দেখার যে ইয়াটা, দেখা, ভিশন। লস অফ সাইট মানে দেখার কোনো, দেখে না আর, দৃষ্টি হারিয়ে ফেলে, চোখে অন্ধকার দেখে। জেনারেল কোল্ডনেস মানে সারা শরীর ঠান্ডা হয়ে যায়, যেটা আমাদের নন্দরাজ স্যার বলছেন যে হিমাঙ্গ অবস্থায় ঘর্ম, সারা শরীর ঠান্ডা হয়ে যায়, যে জেনারেল কোল্ডনেস। তারপর সামটাইমস কনভালশন, সময় সময় খিঁচুনিও দেখা যায়। তো নরেন্দ্রনাথ স্যারও এগুলো বলেছেন যে তার যে রক্তস্রাবের সহিত আক্ষেপ, যেটা রক্তস্রাবের সাথে খিঁচুনি। তো আমাদের দেখলাম যে তার জেনারেল কোল্ডনেস, শরীরটা ঠান্ডা হয়ে যায়, অনেক সময় খিঁচুনি দেখা দেয়। ফেরামেট এবং ফসফরাসে রয়েছে। পেইনটা রয়েছে, পেইনটা কেমন? ড্রয়িং অর টিয়ারিং পেইন। পেইনটা কেমন? যে টেনে ধরার মতো বা ছিঁড়ে ফেলার মতো একটা ব্যথা, যন্ত্রণা। ব্যথার প্রথমে ব্যথার কথা বলা হয়েছে, এখানে ব্যথার কথাটা অনুবাদের সময় এখানে সুন্দর করে প্রথমে দিতে হবে, এটা দেয়নি। ব্যথার কথা বলা হয়েছে। আমরা চ্যাপ্টার ওয়াইজটা যখন পড়বো, চ্যাপ্টার ওয়াইজ এরকম কারেকশন করে আমরা কারেকশন করে পড়তে থাকবো। ব্যথা সব সন্ধি, সব হাড়ে টেনে ধরার মতো বা ছিঁড়ে ফেলার মতো যন্ত্রণা মনে হয়। ড্রয়িং ও টিয়ারিং পেইনটা কোথায়? ইন এভরি জয়েন্ট, অল দি বোনস,
কোথায় কোথায়? ড্রয়িং পেইন এবং টিয়ারিং পেইন কোথায় কোথায় হয়? ইন এভরি জয়েন্ট, প্রত্যেকটা জয়েন্টে। অল দি বোনস, প্রত্যেকটা হাড়ের মধ্যে, প্রত্যেকটা জয়েন্টের মধ্যে কি হয় তার? টেনে ধরার মতো বা ছিঁড়ে ফেলার মতো। ড্রয়িং মানে টেনে ধরা, আর টিয়ারিং মানে ছিঁড়ে ফেলার মতো একটা ব্যথা হয়, পেইনটা তার। পেরিস্টিয়াম অ্যাজ ইফ স্ট্রেইনড, হাড়ের যে বেষ্টনী, পেরিস্টিয়াম হাড়ের যে উপরের আবরণ, এই পেরিস্টিয়াম অ্যাজ ইফ স্ট্রেইনড, মনে হয় যেন পেরিস্টিয়ামটা মচকে গিয়ে সোর অল ওভার, সর্বাঙ্গে ব্যথা যন্ত্রণা মনে হয়, যে হাড়ের উপরের আবরণ এটা যেন মচকে গিয়েছে, যার কারণে সারা শরীরে ব্যথা হচ্ছে। অ্যাজ ইফ যেন, স্ট্রেইনড মানে শরীরের পেরিস্টিয়াম অ্যাজ ইফ স্ট্রেইনড, পেরিস্টিয়ামটা অ্যাজ ইফ যেন স্ট্রেইনড মানে মচকে গিয়েছে, সোর অল ওভার মানে সারা শরীরে একটা ক্ষতবোধ ব্যথা। অবলিক টু মুভ লিম্বস ফ্রিকুয়েন্টলি, হ্যাঁ, হাত পা সারাক্ষণই নাড়তে বাধ্য হয়। অবলিক মানে বাধ্য হয়, টু মুভ নাড়াচাড়া করতে, লিম্বস মানে তার এই যে হাত পা, এগুলো ফ্রিকুয়েন্টলি মানে বারবার ঘন ঘন এগুলো হাত পা নাড়াচাড়া করতে বাধ্য হয়, যে সারা শরীরে ব্যথা, অল বোনস এভরি জয়েন্ট, এবং হাড়ের উপরে যেন ক্ষতবোধ ব্যথা। তারপরে সে এই জন্য সে কি করে? অবলিক টু মুভ লিম্বস ফ্রিকুয়েন্টলি মানে তার এই যে হাত পা সবসময় নাড়াচাড়া করতে বাধ্য হয়। এস মোশন গিভস রিলিফ, যে তাতে বাধ্য হয় কারণ তাতে উপশম পায়। এই যে সবসময় হাত পা নাড়াচাড়া করতে বাধ্য হয় কারণ কি? এতে সে অ্যাজ মোশন গিভস রিলিফ, তাকে রিলিফ দেয়, গিভস রিলিফ। রিনিউড বাই কন্টাক্ট, ছোঁয়া লাগলে ওই ব্যথা বেড়ে যায়, যেটা আমরা এতে দেখলাম যে স্লাইটেস্ট টাচ। আমরা প্রথমে আমাদের এলেন স্যার বলেছেন যে ফ্রম স্লাইটেস্ট টাচ, স্লাইটেস্ট টাচে কিন্তু সামান্য ছোঁয়া লাগলে তার এই ছোঁয়া লাগলে ওই ব্যথা বেড়ে যায়। ব্যথার কথা এখানে বলা হচ্ছে যে রিনিউড বাই কন্টাক্ট, মানে কন্টাক্ট মানে টাচ আর কন্টাক্ট একই কথা। কন্টাক্ট মানে বা টাচ করলে রিনিউড বাই কন্টাক্ট মানে এই ব্যথাটা আবার নতুন করে আসে যদি ছোঁয়া লাগে। এন্ড দেন গ্রাজুয়ালি ইনক্রিজ টু এ গ্রেট হাইট, এই ছোঁয়া লাগলে ওই ব্যথা বেড়ে যায় ও ক্রমশ বেড়ে চরম সীমায় পৌঁছে, চরম সীমায়। ছোঁয়া লাগলে ব্যথাটা চরম সীমায়, ধীরে ধীরে চরম সীমায় পৌঁছে যায়, বেড়ে গিয়ে ক্রমশ বেড়ে গিয়ে চরম সীমায় পৌঁছে। স্লাইটেস্ট টাচ, কিন্তু সামান্য ছোঁয়া লাগে। এখানে যদিও সামান্য বলেনি, রিনিউড বাই কন্টাক্ট বলেছে, কিন্তু ওখানে অ্যাগ্রাভেশনে বলা হয়েছে যে ফ্রম স্লাইটেস্ট টাচ। এই যে এখানে বলা হয়েছে দেখেন যে অ্যাগ্রাভেশনের মধ্যে বলা হয়েছে ফ্রম স্লাইটেস্ট টাচ, এটা কিন্তু সেকেন্ড গ্রেড সিম্পটম। তো এখানে স্যার এটি বলেছেন যে ব্যথাটাও তার সামান্য ছোঁয়া লাগলে ক্রমশ বেড়ে গিয়ে চরম আকার ধারণ করে, গ্রেট হাইট, একটা চরম উচ্চতায় চলে যায় ব্যথাটা, গ্রেট হাইট। তারপর আনরিফ্রেশিং স্লিপ অর কনস্ট্যান্ট স্পোর, তার আনরিফ্রেশিং স্লিপ মানে এই স্লিপটা, এই ঘুমটা তাকে রিফ্রেশ দেয় না, পরিতৃপ্তি দেয় না। আনরিফ্রেশিং স্লিপটা কেমন? আনরিফ্রেশিং, তাকে রিফ্রেশ করে না। আমরা যে করি রিফ্রেশ দিই, কম্পিউটার রিফ্রেশ দিই, যে রিফ্রেশ মানে কি? তাকে আবার নতুন উদ্যমী করে তুলি, তাকে তরতাজা করে তুলি। কিন্তু ঘুমটা আমাদের কি করে? আমাদেরকে সজীব করে তুলে, প্রাণবন্ত করে তুলে। তো এই ঘুমটা তাকে কি করে না? আনরিফ্রেশিং স্লিপ অর কনস্ট্যান্ট স্পোর, তার ঘুমটা তাকে পরিতৃপ্তি দেয় না। পরিতৃপ্তিদায়ক ঘুম না হওয়ার কারণে সার্বক্ষণিক একটা ঝিমুনি ভাব থাকে, কনস্ট্যান্ট স্পোর, যেটা আমাদের এন্টিমটাট, এন্টিমক্লুড এগুলোতে অনেক রেমেডিতে রয়েছে, যেটা ঘুম ঘুম ভাব, নিদ্রালুতা। আনরিফ্রেশিং স্লিপ অর কনস্ট্যান্ট স্পোর আফটার 3 AM ওয়াক্স আর্লি, রাত ৩টার দিকে অর্থাৎ খুব তাড়াতাড়ি প্রত্যুষ সে ঘুম থেকে জেগে ওঠে, ফলে সমস্যার বৃদ্ধি ঘটে। সমস্যার বৃদ্ধি ঘটে কেন? সে ওই রাত ৩টার দিকে তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ খুব তাড়াতাড়ি ঘুম থেকে জেগে ওঠে, ওয়াক্স আর্লি, সে ঘুম থেকে খুব শীঘ্রই জেগে ওঠে আফটার 3 AM, রাত ৩টার দিকে তার এই বৃদ্ধি পায়, এই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এই কারণে। রাত ৩টার দিকে অর্থাৎ খুব তাড়াতাড়ি ঘুম থেকে জেগে ওঠে, ফলে সমস্যার বৃদ্ধি ঘটে। পরিতৃপ্তিদায়ক ঘুম না হওয়ার কারণে সার্বক্ষণিক ঝিমুনি ভাব থাকে। ঝিমুনি ভাবটা কেন থাকে? কনস্ট্যান্ট স্পোর, কনস্ট্যান্ট মানে কি? অবিরত। একটা স্পোর মানে ঝিমুনি ভাব, এটা কি কারণে হচ্ছে? আনরিফ্রেশিং স্লিপ, ঘুম না হওয়ার কারণে তার একটা সবসময় একটা ঝিমুনি ভাব থাকে। হেমুরেজ, রক্তস্রাব, তার রক্তস্রাব হয়। আমরা নন্দনাথ স্যার বলেছেন রক্তস্রাবের প্রবণতা রয়েছে তার। আবার আমাদের এলেন স্যারও বলেছেন যে হেমুরেজ কোথা থেকে রক্তস্রাব হয়? আমরা অল দি অরিফিস, আমরা দেখেছি যে অল দি অরিফিস অফ দি বডি,
তার সমস্ত যে তার যে ইয়াগুলো রয়েছে, তার সমস্ত যে স্রাবের দ্বারগুলো রয়েছে, যে নাক মুখ, এগুলো দিয়ে তার এই যে এখানে all the orifice disposition to hemorrhage from every orifice of the body, এই যে দেহের সমস্ত রন্ধ্রপথ দিয়ে রক্তপাত হতে থাকে। ডিসপোজিশন টু হেমোরেজ ফ্রম এভরি ওরিফিস অফ দি বডি, শরীরের সমস্ত যেগুলো দিয়ে দ্বার মানে স্রাব বের হওয়ার দ্বার রয়েছে, সেগুলো দিয়ে তার রক্তপাত হয়। এখানে আবার আলাদাভাবে রক্তপাতের কথা বলেছেন, রক্তস্রাব। কোথা থেকে রক্তস্রাব হয়? অফ মাউথ, নোজ, ওয়েলস অর ইউটেরাস। কোথা দিয়ে? এবং লং কন্টিনিউড, অনেক দিন ধরে রক্তস্রাব হয়। কোথা থেকে কোথা থেকে? মুখ, নাক এবং অন্ত্র। ওয়েলস মানে অন্ত্র, অর ইউটেরাস মানে জরায়ু। নাক, মুখ, অন্ত্র বা জরায়ু হতে অনেক দিন ধরে রক্তস্রাব হয়। লং কন্টিনিউড এখানে সেকেন্ড গ্রেড সিম্পটম। তারপর লঙ্গিং ফর সোর থিংস, টক খেতে চায়, টক খেতে চায়, সে টক খেতে চায়। এটা আমাদের চায়না অফিসিয়ালিসে রয়েছে। তাহলে পেইনস আর বাই স্লাইটেস্ট টাচ, এটা আবার দিয়েছে যে তার ব্যথাটা, আমরা কিছুক্ষণ আগে বললাম, এখানে আবার দিয়েছে যে ব্যথাটা স্লাইটেস্ট টাচে বৃদ্ধি পায়। পেইনস আর বাম দিকে তীর চিহ্ন বাই স্লাইটেস্ট টাচ, সামান্য ছোঁয়ায় তার পেইনটা বেড়ে যায়। বাট বাই হার্ট প্রেসার, যেটা এগ্রাভেশন এমুলারেশনে বলা হয়েছে, যে তার এমুলারেশনটা কি হয়? হার্ট প্রেসার, জুড়ে চাপ দিলে এবং বেন্ডিং ডাবল, শরীর সম্মুখে ভাঁজ করলে। হার্ট প্রেসার, এখানেও সেই কথাটাই বলছেন যে তার পেইনসটা স্লাইটেস্ট টাচে এগ্রাভেশন হয়, সামান্য ছোঁয়ায়, কিন্তু বাই হার্ট প্রেসার, সামান্য ছোঁয়া লাগলে এগ্রাভেশন, কিন্তু জুড়ে চাপ দিলে, জুড়ে চাপ দিলে তো ছোঁয়া লাগতে হবে, সেই ছোঁয়া লাগলে কিন্তু আবার এগ্রাভেশন হয় না, জুড়ে চাপ দিতে হবে। হালকাভাবে ছুলে কিন্তু তার এগ্রাভেশন হয়, জুড়ে চাপ দিলে এমুলারেশন। তাহলে চাপ দিতে হলেও তো, জুড়ে চাপ দিতে হলেও তো ছুঁইতে হবে, তো টাচ করতে হবে, তো টাচটা সেটা হালকা টাচ করলে কিন্তু তার এগ্রাভেশন হবে। জুড়ে চাপ দিয়ে ধরলে আবার এমুলারেশন হবে। দুটেই ছোঁয়া, দুটাতেই স্পর্শ, যে একটা হালকা স্পর্শ আর একটা জুড়ে চাপ দেওয়ার জন্য স্পর্শ। জুড়ে চাপ দেওয়ার জন্য স্পর্শ করলে তাহলে কিন্তু এমুলারেশন, আর হালকা ছোঁয়া লাগলে এগ্রাভেশন। তারপর আমরা চলে যাচ্ছি হেড চ্যাপ্টারে। হেড চ্যাপ্টারে বলা হয়েছে হেডেক। হেডেকটা কেমন? অ্যাজ ইফ দি স্কাল উড বার্স্ট, মানে মাথার খুলিটা যেন ফেটে যাবে, এমন একটা তার মাথা ব্যথা। মাথা ব্যথাটা মনে হয় অ্যাজ ইফ যেন দি স্কাল উড বার্স্ট, বার্স্ট হয়ে যাবে একবারে স্কালটা, মাথার খুলিটা। ইন্টেন্স থ্রবিং অফ হেড অ্যান্ড ক্যারোটিডস, মাথা ও ক্যারোটিড ধমনী প্রচন্ড দপদপ করে, মাথা ও ক্যারোটিড ধমনী প্রচন্ড দপদপ করে। ফেস ফ্লাস্ট, মুখ যন্ত্রণায় লাল হয়ে যায়। ফ্রম অক্সিপুট ওভার হোল হেড, মাথার পিছন হতে সারা মাথায় ছড়িয়ে পড়ে। ফ্রম অক্সিপুট ওভার হোল হেড, সমস্ত মাথায়। সিটিং অর লেইং, এটা বসলে বা শুলে মাথা যন্ত্রণা বাড়ে। সিটিং অর লেইং, বাম দিকে তীর চিহ্ন, বসলে বা শুলে বা মাথা যন্ত্রণা বাড়ে। মাস্ট স্ট্যান্ড অর ওয়াক, অবশ্যই তাকে দাঁড়িয়ে থাকতে হয় বা হাঁটতে হয়। বসলে বা শুইলেই বাড়বে মাথা ব্যথা, এই জন্য দাঁড়িয়ে থাকতে বা হাঁটতে বাধ্য হয় সে, মাস্ট। আফটার হেমোরেজ অর সেক্সুয়াল এক্সেসেস, রক্তস্রাব বা অত্যাধিক যৌন সংসর্গের পর মাথা ব্যথা হলে ব্যবহার্য। রক্তস্রাবের পর যদি মাথা ব্যথা হয় বা অত্যাধিক যৌন সঙ্গমের কারণে মাথা ব্যথা হলে এটা প্রযোজ্য। তারপর আমরা পুরাটা একবার পরে আবার সামনে থেকে আসবো। ফেসটা তার কেমন থাকবে? ফেসটা পেল। ফেসটা পেল মানে কি? ফ্যাকাশে। হিপোক্রেটিক মানে ভাবলেশহীন, ভাবলেশহীন, মরার মতো ফ্যাকাশে মুখ। আইস সানকেন অ্যান্ড সারাউন্ডেড বাই ব্লু মার্জিন, তাহলে আইসটা কেমন থাকবে? সানকেন অ্যান্ড সারাউন্ডেড বাই ব্লু মার্জিন। সিং থেকে, সিং মানে ডুবে যাওয়া, সিং থেকে সানকেন। আইস সানকেন মানে চোখটা ডেবে গেছে আর কি। তোমার চোখটা ডাইবে গেছে, তোমার চোখগুলো ডাইবে গেছে, কেমন যেন মরা মরা লাগতেছে, চোখ ডাইবে গেছে, তোমার চোখ যেন গর্তে ঢুকে গেছে। এবং সারাউন্ডেড বাই ব্লু মার্জিন, চোখের চারদিকে সারাউন্ডিং হয় ব্লু মার্জিন মানে নীল একটা রেখা, চোখের চারদিকে নীলচে একটা কালিমা পড়ে। সিকলি এক্সপ্রেশন,
sickly expression after excesses, মানে অমিতাচার। excesses মানে কি? অমিতাচার। excess of anything is very bad বলে যে অতিরিক্ত কোনো কিছু ভালো না। যে অমিতাচার করছে যেকোনো ব্যাপারে, সেক্সুয়াল ব্যাপারে বা খাওয়া-দাওয়া, ঘুম এগুলোর ব্যাপারে অমিতাচার করলে যেমন ফ্যাকাশে রুগ্ন চেহারা হয়, রুগীকে দেখতে তেমন লাগে। অমিতাচার করলে নিয়মিত ঠিকভাবে খাওয়া-দাওয়া, ঘুম, গোসল এগুলো না করলে যেমন চেহারা ফ্যাকাশে রুগ্ন হয়ে যায়, রুগীকে দেখতে তেমন লাগে। অমিতাচার করলে যেমন ফ্যাকাশে বা রুগ্ন চেহারা হয়, রুগীকে দেখতে তেমন লাগে। তারপর toothache while nursing the child. নার্সিং দি চাইল্ড, টুথেক দাঁত ব্যথা কখন হয়? while নার্সিং দি চাইল্ড, যখন সে নার্সিং দি চাইল্ড বাচ্চাকে দুধ খাওয়ায়। বাচ্চাকে স্তন্যদানকালে স্তন্যদাত্রীর দাঁত ব্যথা হলে প্রযোজ্য। যে বাচ্চাকে দুধ দিলে তো আমার বুকের দুধ দিলে আমার হয়, স্তন্যদান করলে আমার মাথা ব্যথা হয়, সরি দাঁত ব্যথা। বাচ্চাকে স্তন্যদানকালে যদি দাঁত ব্যথা হয় সেক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ পড়বো তখন এগুলো কেটে, কেটে নিয়ে এই যে দাঁতের কথা দাঁতে নিয়ে যাবো। হ্যাঁ? স্তন্যদান হলে দাঁত ব্যথা হয়। এটা দাঁতে নিয়ে যেতে হবে। দাঁত ব্যথা, দাঁতের টিথ চ্যাপ্টারে চলে যাবে। টিথ চ্যাপ্টারে গিয়ে আবার দাঁত ব্যথা একদিকে যাবে যে দাঁত ব্যথা। সেখানে আবার ক্লাসিফিকেশন করে আমাদের যাতে আমরা এগুলো সহজে খুঁজে পাই। আমাদের সব সাজিয়ে নিতে হবে। সাজিয়ে না নিলে হবে না। এলোমেলো এগুলো কোথায় কি পড়ছি এগুলো কিন্তু আমাদের মনে থাকবে না। আমরা চ্যাপ্টার ওয়াইজ কি আবার আমরা আমরা কি করি? আলু চাষ করলে আমরা দেখি যে সেই আলু খুঁজে, খুঁজে মাটির নিচ থেকে বের করতে হয়। বড় আলুগুলো একদিকে, এরপরে মাঝারিগুলো একদিকে, ছোটগুলো একদিকে। কারণ একেক আলুর একেক দাম। তাই না? বড় আলু দেখি যে ওই যারা চাষ করে তারা বাছাই করে সুন্দর একদিকে বড়, ছোট, মাঝারি বিভিন্ন একবারে ছোটগুলো আলাদা। এরকম এগুলোর দামের তারতম্যের কারণে ভালোগুলো একদিকে, খারাপগুলো বড়, ছোট সাইজ। তাহলে আমাদেরকে ওগুলো কি করতে হবে? চ্যাপ্টার ওয়াইজ পড়ার সময় এগুলো মনে রাখবেন। এগুলো সব আমরা ছাঁটাই বাছাই করে আমরা আলাদা করব। তারপর আবার হাসান মির্জা স্যারের বই, অন্যান্য বইয়ের সাথে এগুলো আবার এড করব। যে এরকম দাঁত ব্যথায় হাসান মির্জা স্যার কোথায় কি বলছে? দাঁত ব্যথায় যে এই সিম্পটমের সাথে সেই সব দাঁত ব্যথা এক জায়গায় নিয়ে যাব। সব দাঁত ব্যথা এক জায়গায়। যে জায়গায়, জায়গায় এই বইয়ে, ওই বইয়ে, সেই বইয়ে কত জায়গায় কত কিছু পড়ার মাথা নষ্ট অবস্থা একবারে। সব আমরা ছাঁটাই করে এক জায়গায় নিয়ে আসব। তারপরে আমরা কি পড়লাম? বাচ্চাকে দুধ দান করলে মায়ের কি হয়? দাঁত ব্যথা হলে এটা এই আমাদের চায়না অফিসিনালিস। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে এক্সেসিভ ফ্ল্যাটুলেন্স অফ স্টমাক অ্যান্ড বোলস, আমরা যেটা নরেন্দ্রনাথ স্যার বলেছেন যে কি? যে তার পেট ফাঁপে, পেট ফাঁপার কথা বলছে। নরেন্দ্রনাথ স্যার পেট ফাঁপার কথা বলছে। দেখছেন এখানে দ্বিতীয় কথা সুতো পেট ফাঁপা। তাহলে আবার এই ইয়াতেও রয়েছে, কারুভেজেও রয়েছে এটা। তাহলে পেট ফাঁপার কথা কি বলছে? এক্সেসিভ ফ্ল্যাটুলেন্স অফ স্টমাক অ্যান্ড বোলস, পাকস্থলী এবং অন্ত্রে অত্যাধিক বায়ু জমে পেট ফাঁপে। পেট ফাঁপার কথা নরেন্দ্রনাথ স্যার বলছে। দ্বিতীয় কথা সুতো পেট ফাঁপা। আর ফার্মেন্টেশন, পেট যেন খাবারের গাজন উঠে, পেটে যেন খাবারের গাজন উঠে, গড় আওয়াজ হয়। বর্বরিজম, বর্বরিজমাস মানে গড় আওয়াজ হয়। পেটের মধ্যে খাবারের একটা গাজন উঠে, মানে খাবারের গড়াগড়ি যায়, গড় আওয়াজ হয়। বেলচিং গিভস নো রিলিফ, ঢেকুরে তার উপশম হয় না। বেলচিং বা ইরাকটেশন, এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে যে সমার্থক শব্দ। ইরাকটেশন এবং বেলচিং একই কথা। বেলচিং গিভস নো রিলিফ, ঢেকুরে উপশম হয় না। ঢেকুরে কিন্তু কারুভেজে উপশম হয়। কারুভেজ কিন্তু ঢেকুরে উদ্গারে উপশম, ঢেকুরে উপশম। হ্যাঁ, ঢেকুরে উপশম, ইরাকটেশন, ফ্রম ইরাকটেশন, ঢেকুর উঠলে উপশম। আর এখানে কিন্তু আমাদের চায়না অফিসে ঢেকুরে উপশম হয় না। বেলচিং গিভস নো রিলিফ। বেলচিং রিলিফস কি? কারুভেজ, ওই ব্র্যাকেটে, সরি কারুভেজ তো ব্র্যাকেটে লেখাই রয়েছে। ওই যে বেলচিং বেলচিং রিলিফস, এই যে কারুভেজ, এই দেখেন এটা বেলচিং রিলিফস মানে কারুভেজ, এই যেটা এই যে হলুদ করে দিলাম, দেখছেন? আফটার ইটিং ফ্রুট, পালসিটিলা, যদি ফল খেয়ে অসুস্থ হয় তাহলে পালসিটিলাতেও রয়েছে, চায়নাতেও রয়েছে। ফল খেয়ে অসুস্থ হলে আফটার ইটিং ফ্রুটস, বাম দিকে তীর চিহ্ন। ফল খেলে এই যে ওই মানে তার পেটের মধ্যে বায়ু জমে, অত্যাধিক বায়ু জমে। হ্যাঁ, পেটের মধ্যে গড় আওয়াজ হয় যে ফল খেলে। আফটার ইটিং ফ্রুটস, পালসিটিলাতেও রয়েছে, পালসিটিলাতেও রয়েছে এটা। তাহলে পাকস্থলী অন্ত্রে অত্যাধিক বায়ু জমে, পেট যেন খাবার এর গাজন উঠে, গড় আওয়াজ হয় পেটের মধ্যে, ঢেকুরে উপশম হয় না। ঢেকুরে উপশম হয় কারুভেজ। ফল খেলে ওই ভাব বেড়ে যায়, এই যে পেটের মধ্যে অত্যাধিক বায়ু জমে, পেটের মধ্যে গড় আওয়াজ হয়, এগুলো ফল খেলে
চায়নাতেও হয়, পালসেরিলাতেও হয়। কোলিক পেইন যেটা শুল বেদনা, শুল বেদনা প্রতিদিন নির্দিষ্ট সময় মানে কোলিক মানে যে পেটে ব্যথা আর কি, শুল বেদনা প্রতিদিন নির্দিষ্ট সময় হয় শুল ব্যথাটা। কোলিক মানে কথাটা এই যে অন্ত্র সম্বন্ধীয় পেটের ব্যাপারে বলা হচ্ছে কোলিক। তাহলে এট এ সার্টেন আওয়ার ইচ ডে, প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে, এট এ সার্টেন আওয়ার, সার্টেন মানে নির্দিষ্ট, আওয়ার মানে একটা নির্দিষ্ট ইয়াতে হয়, নির্দিষ্ট সময়ে, ইচ ডে মানে প্রত্যেক দিন, সার্টেন আওয়ারে হয়, নির্দিষ্ট সময়ে, প্রত্যেক দিনই নির্দিষ্ট সময়ে হয়। পেরিওডিক্যাল ফ্রম গল স্টোন, পিত্তথলিতে পেরিওডিক্যাল, পেরিওডিক্যাল মানে এটার কথা এখানে এখানে কিন্তু এটা করা নাই। পেরিওডিক্যাল ফ্রম গলস্টোন মানে পিত্তথলিতে পাথর জমে নির্দিষ্ট সময় অন্তরে শুল বেদনা হয়, এটাও এখানে কিন্তু সুন্দরভাবে এটা হয় নাই। দেখেন এটা আমি আবার একটু আমরা করে দিই, এটা অনুবাদ করে দেখি, আপনার অনুবাদ করে দেখাচ্ছি আপনাদের। এই সঠিকভাবে অনুবাদগুলা ঠিকভাবে হয় নাই। এই যে এবার এটা ChatGPT ঠিক করে দিছে, এটা মোটামুটি ওটার চেয়ে ভালো। আমরা একটু দেখি এটা কেমন। 9.5 দিলে বাস। তাহলে পেট ব্যথা, পেট ব্যথার কথা বলা হচ্ছে এখানে, যেটা এখানে তারা আগে দেয় নাই। পেট ব্যথাটা প্রতিদিন নির্দিষ্ট সময়ে হয় এবং পর্যায়ক্রমিক, এট এ সার্টেন আওয়ার, প্রতিদিন নির্দিষ্ট সময়ে হয়। এই যে পেট ব্যথাটা, কোলিক মানে পেট ব্যথা, এবং পর্যায়ক্রমিক পিত্তপাথরজনিত পেট ব্যথা। এই যে এই কথাটা, এই কথাটা আবার এই পিছনে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা তো আবার বুঝতে আমরা একটু কম বুঝি। জন্য এই শুরুতেই যেহেতু এই কথাটা বলা রয়েছে, মানে পেট ব্যথার ব্যাপারে এই পুরা লাইনটা। তাহলে পেট ব্যথাটা কখন হয়? প্রতিদিন নির্দিষ্ট সময়ে হয় এবং পিত্তপাথরজনিত পর্যায়ক্রমিক পেট ব্যথা। পর্যায়ক্রমিক পিত্তপাথরজনিত পেট ব্যথা। পিত্তপাথরজনিত পর্যায়ক্রমিক পেট ব্যথা। এটা পর্যায়ক্রমিকটা পরে নিয়ে গেলেই বেশি ভালো হয়। পিত্তপাথরজনিত পর্যায়ক্রমিক পেট ব্যথা। আমরা এগুলো স্টাডি করে ইনশাআল্লাহ সব ঠিক করব। আর এটা কার্ডওয়াস মেরিতে রয়েছে, হ্যাঁ? যে তার পিত্তপাথরজনিত পর্যায়ক্রমিক পেট ব্যথা। পর্যায়ক্রমিক মানে পেরিওডিক্যাল। পেরিওডিক্যাল মানে কি? মানে নির্দিষ্ট সময় পরে, পরে। পিরিয়ড মানে পিরিয়ড মানে কি বলে যে টিফিন পিরিয়ডে আমরা এটা করব। যে ওই সময়ে, টিফিনের সময়। তো পিরিয়ডিক্যাল মানে একটা নির্দিষ্ট সময় পরে, সময়ে পরে এই তার পিত্তপাথরজনিত এই যে পেট ব্যথাটা, পেট ব্যথা কেন? পিত্তপাথরজনিত পেট ব্যথা, গলস্টোনের, কার্ডওয়াস মেরিতে রয়েছে। ওর্স এট নাইট, ওর্স মানে কি? ওর্স হলো, কোথা থেকে ওর্স আসলো? ব্যাড, ওর্স, ওর্স্ট। ব্যাডের সুপারলেটিভ হলো ওর্স, না কম্পারেটিভ, আর সুপারলেটিভ হলো ওর্স্ট। তাহলে কি হলো? সবচাইতে খারাপ স্যার। হ্যাঁ, ওর্স মানে সবচাইতে খারাপ। সবচেয়ে খারাপ হলো ওর্স্ট। ওর্স্ট এটা হলো কম্পারেটিভলি, কম্পারেটিভ এটা। জি স্যার। ওর্স এট নাইট যেটা রাতে খারাপ হয় এবং খাওয়ার আফটার ইটিং, খাওয়ার পরে তার অবস্থাটা খারাপ হয়। কোনটা? এই পেট ব্যথাটা। পেট ব্যথা, পেট ব্যথাটা ওর্স এট নাইট, রাত্রে বেশি খারাপ হয় এবং খাওয়ার পরে খারাপ হয়। ওর্স এট নাইট এন্ড আফটার ইটিং। তাহলে খাওয়ার পরে এবং রাতে তার এই পেট ব্যথাটা, আমরা কিন্তু কোলিক পড়ছি, পেট ব্যথার কথা কিন্তু আমরা পড়ছি। আমরা পেট ব্যথা পড়ছি। তাহলে বেটার বেন্ডিং ডাবল, যেটা আমাদের নরেন্দ্রনাথ স্যারও বলেছেন, যে কি হয় তার, নরেন্দ্রনাথ স্যার তো এটা বলে নাই, আমাদের অ্যালেন স্যার বলেছেন আর কি, যে এভলিউশনে বেন্ডিং ডাবল, বেন্ডিং ডাবল শরীর সম্মুখে ভাঁজ করলে,
সরিষা মুখে ভাঁজ করলে এটা এখানেও বলা হয়েছে যে তার যে ওই যে পেট ব্যথাটা উপশম হয় কি করলে? দেহ দুভাঁজ করলে উপশম হয়। দেহ দুভাঁজ করলে মানে কি? যে আমরা যে মাথা একবারে পায়ের কাছে নিয়া যাই বসে এভাবে বা শুয়ে একবারে হাঁটু একবারে বুকের কাছে লাগানো আরকি সোজা করে। মানে ২ ভাঁজ হয়ে গেলাম। মাঝখান থেকে কোমর থেকে ২ ভাঁজ হয়ে গেলাম। আমরা কাপড় ভাঁজ করি না? মাঝখান থেকে ২ ভাঁজ করে ২ মাথা একসাথে করি। মাঝখানে ভাঁজ হয়ে যায়। তো দেহ ২ ভাঁজ করলে উপশম হয়। কি উপশম হয়? পেট ব্যথা। আমরা তো পেট ব্যথা পড়ছি। তাহলে তাহলে রাতেও খাবার পরে এই পেট ব্যথা বৃদ্ধি পায়। এই পেট ব্যথাটা আবার এখানে এনে দেই। পেট ব্যথা, কলিক পেইন বৃদ্ধি পায়। আমরা বারবার এটা এনে দিলেই ভালো হবে। খাবার প আ রাতেও খাবার পর পেট ব্যথা বৃদ্ধি পায়। বাস। পেট ব্যথা বৃদ্ধি পায়। দেহকে ২ ভাঁজ করলে বাকালে পেট ব্যথা উপশম হয়। পেট ব্যথা বারবার বলেই দিই। কারণ এটা বারবার বললে ভালোই লাগে আমাদের। আমরা তো বুঝি না। দেহকে ২ ভাঁজ করলে বা বাঁকালে পেট ব্যথা উপশম হয়। এটা কোলোসিন্থে রয়েছে। এটা কোলোসিন্থে রয়েছে। তাহলে আমাদের আগেরটা আমরা ডিলিট করে দিলাম। আগেরটা দেয়ার দরকার নাই। এটা দেওয়ার দরকার নাই। আমরা আস্তে, আস্তে এগুলো ইয়া করব। এটা বই থেকে এটা এনেছিলাম। উইকনেস উইথ অ্যাবডোমিনাল ব্লটিং। এটা হ্যাঁ, চায়নার একটা কথা। এটা একটা বই থেকে। ফিমেল তাহলে ফিমেল চ্যাপ্টারে কি বলা হয়েছে? আফটার ক্লাইমেকট্রিক উইথ প্রফিউজ হেমোরেজ। ক্লাইমেকট্রিক আর মনোপজ এই কথাগুলো কিন্তু সিনোনিম মানে সমার্থক শব্দ। সিনোনিম মানে সমার্থক শব্দ, এন্টোনিম মানে বিপরীত শব্দ। এগুলো কিন্তু বই পাওয়া যায় বাজারে। ইংরেজি বই। সিনোনিম এবং এন্টোনিমের বই। মানে সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ। তো সিনোনিম এই যে ক্লাইমেকট্রিক, মনোপজ এগুলো মনে রাখতে হবে। তো মেনোপজের পরে অতিরিক্ত রক্তস্রাব হয়ে অসুস্থতা। আফটার ক্লাইমেকট্রিক উইথ প্রফিউজ হেমোরেজ। ক্লাইমেকট্রিক এর পরে কিন্তু এটা। মনোপজের পরে মানে ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়ার পরে অতিরিক্ত রক্তস্রাব হয়ে অসুস্থতা। তার কিন্তু ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে। মানে তার মানে মাসিক স্রাব হয় না। বয়স হয়ে গিয়েছে তার এখন আর মাসিক স্রাব হয় না। কিন্তু এখন আবার অতিরিক্ত রক্তস্রাব হয়ে অসুস্থ হয়ে গেছে। এরকম যদি হয়। তো acute disease often result in dropsy তরুণ রোগে ভুগে অনেক সময় শূত দেখা দেয় যেটা আমাদের নরেন্দ্রনাথ স্যার বলেছেন যে শূত এবং আরেকটা কি শূত ও পেট ফাঁপা। তো তরুণ রোগে ভুগে কি লিখছে এখানে মহিলাদের কথা বলা হয়েছে যে আফটার acute disease often result in dropsy মানে acute রোগে ভুগে তরুণ রোগে ভুগে অনেক সময় শূত দেখা দেয় মানে শরীর ফুলে যায়। extremities one hand icy cold the other warm এক হাতটা আইসি কোল্ড শুধু কোল্ড না আইসি কোল্ড আইস মানে বরফ আইসি কোল্ড মানে বরফের মতো ঠান্ডা ওয়ান হ্যান্ড একটা হাত কেমন বরফের মতো ঠান্ডা দি আদার ওয়ার্ম অন্যটা গরম এটা কয়টাতে রয়েছে তাহলে ডিজিটালিস ইপিকাক পালসেটিলা এই লাইনটাও যদি আমরা জানি আমাদের মনে থাক না থাক এক্সট্রিমিটিসে গেলে তো আমরা পেয়ে যাব বা হাত পায়ের অধ্যায়ে গেলে আমরা এটা পেয়ে যাব যে কোথায় যেন পড়েছিলাম একটা হাত বরফের মতো ঠান্ডা আরেকটা হাত গরম এটুকু মনে থাকলে হবে। কোন রেমেডি, কিসে আগর-বাগর এত বেশি আর মনে না রাখলেও চলবে। আমরা এক্সট্রিমিটিস এ গেলে হাত পায়ের অধ্যায় পেয়ে যাব। আমাদের ওই তো চ্যাপ্টার ওয়াইজ বই তো ২ টা থাকবে। একটা তো থাকবেই যেটা চ্যাপ্টার ওয়াইজ যে এখন এটা ফাইনাল করলে আরেকটা তো আমরা থেরাপিউটিক এ নিয়ে যাবো। যেটা হাত পা হাত পায়ের যে বরফের মতো ঠান্ডা অন্যটা গরম। এগুলার যত কথা আছে হাত গরম ঠান্ডা সব এক জায়গায় নিয়ে যাবো। ওই হেডলাইন থাকবে হাত গরম ঠান্ডা। আবার মুখ গরম ঠান্ডা। এই এগুলো আমরা একসাথে নিয়ে যাব। ওই যে আমাদের কি থাকে? এ একটা গাল লাল আর গরম, আরেকটা গাল ফ্যাকাশে এবং অ্যা ফ্যাকাশে আর ঠান্ডা না? একটা একটা লাল গরম আরেকটা ফ্যাকাশে ঠান্ডা। এটা কি যেন মেডিসিনটা কালকে পড়লাম? এই কি যেন মেডিসিনটা পড়লাম আমরা কালকে? একটা গাল লাল গরম আর ক্যামোমিলা না? ক্যামোমিলা। ক্যামোমিলা জি ক্যামোমিলা ওটা। আ নাজির ম্যাডাম ভেরি গুড থ্যাংক ইউ। তাহলে এইগুলা আমরা এই গরম-টরম এই যে হাত গরম, পাও গরম, গাল গরম সব এক জায়গায় আমাদের এরকম একটা চ্যাপ্টার করতে হবে যে যত হাত গরম, পাও গরম, গাল গরম সব এক জায়গায়। যে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ গরম। শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ গরম এরকম একটা নাম দিয়া সেখানে নিয়ে গেলাম। গাল গরম, হাত গরম এগুলা সব এক জায়গায় নিয়ে গেলাম। তাইলে খুঁজে পাবো তাড়াতাড়ি। এরকম বিভিন্ন কৌশল করে আমাদেরকে এগুলো সেটআপ দিয়ে রাখতে হবে। যাতে সাথে, সাথে আমরা খুঁজে পাই।
আমরা আমাদের চেম্বারে ওষুধ সাজাবো, আমরা যদি এ সিরিয়ালের ওষুধ সব একদিকে রাখি যেগুলো এ অক্ষর দিয়ে শুরু, আবার সেই এর ভিতরে অ্যাসিড গ্রুপ একদিকে এবং তরুণ রোগের গুলা এ সিরিয়ালের তরুণ রোগের যেগুলো একুনাইট এরকম যেগুলো আছে আর্সেনিক এগুলো একদিকে। তো এ সিরিয়ালের আবার এ সিরিয়ালের ভিতরেও আবার একটু ক্লাসিফিকেশন আছে। আবার বি সিরিয়াল একদিকে, বি সিরিয়ালের যেগুলো কমন রেমেডি সামনের দিকে, যেগুলো কম ব্যবহার হয় ওগুলো একটু পিছনের দিকে রাখলাম। যদিও আমার ওষুধ বেশি নাই, এলোমেলো করে রেখে দিছি। এই বাসায় সব তারা দখল করে রাখছে, আমাকে তো জাগাই দিচ্ছে না। এমন একটা অবস্থা। সব বলে টলে রাখি। ওই যে মহিলারা শুধু খালি জিনিসপত্র বানায় আর থালি বাটি গ্লাস এগুলো সাজায় রাখে। যাই হোক আস্তে, আস্তে করতে হবে ইনশাআল্লাহ। তারপরে আমরা কি দেখলাম তাহলে? চায়নার একটা হাত কেমন থাকবে? একটা হাত কিন্তু বরফের মতো ঠান্ডা। কিসের মতো? আইসি কোল্ড, বরফের মতো ঠান্ডা। আরেকটা কিন্তু গরম। আরেকটা ওয়ার্ম, ওয়ার্ম মানে উষ্ণ গরম বোঝায়। আরেকটা হাত উষ্ণ গরম। তাহলে একটা হাত বরফের মতো ঠান্ডা, আরেকটা কিন্তু গরম। ডিজিটালিস, ইপিকাক, পালসেটিরা। তাহলে টোটাল কয়টা রেমেডি? চায়না, ডিজিটালিস, ইপিকাক, পালসেটিরা। ৪ টা রেমেডিতে আছে এই লক্ষণটা যে একটা হাত বরফের মতো ঠান্ডা, আরেকটা হাত গরম। তারপর নার্ভাস সিস্টেমে যাচ্ছে আমরা গ্র্যাডিবিলিটি। এবিলিটির বিপরীত হলো ডিবিলিটি। এবিলিটি মানে কি? সামর্থ্য, শক্ত, শক্তি, এবিলিটি। আর ডিবিলিটি মানে কি? এর বিপরীত। তাহলে অত্যন্ত দুর্বল, গ্র্যাডিবিলিটি, অত্যন্ত দুর্বল। ট্রেমব্লিং মানে কাঁপে, ট্রেমব্লিং। কনভালশন, কনভালশনও কিন্তু কাঁপা। আবার এই ট্রেমব্লিংও কাঁপা। এই যে সমার্থক যে শব্দগুলো এগুলো আমাদের মনে রাখতে হবে। ট্রেমব্লিং মানে শরীরটা কাঁপে। অ্যাভারশন টু এক্সারসাইজ, সে কিন্তু এক্সারসাইজ করতে চায় না। অ্যাভারশন টু স্যার এক্সারসাইজ। আর একটা শব্দ আছে জার্কিং, জার্কিং মানে ও কাপা। হ্যাঁ, জার্কিং, জার্কিং, ইয়েস, ইয়েস, জার্কিং, জার্কিং। তাহলে স্যার ওই যে আরেকটা কথা যে বললেন স্যার অ্যাবিলিটি, আর এটা কি ডিবিলিটি, ডিসএবিলিটি হওয়ার কথা স্যার। ডেবিলিটিও আছে, এই যে এখানে দেওয়া আছে দেখেন। এই যে অ্যাবিলিটি এন্ড ডিসএবিলিটি মানে এটার মানে বিপরীত শব্দ। এই যে দেওয়া অপোজিট। আছে, আপনি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন না? স্ক্রিন শেয়ার নার্ভাস। মানে এত ছোট লেখা আমি ভালো করে বুঝতে পারি নাই তো আরে এইজন্য। কি বড় আচ্ছা করে ঠিক আছে দেখতেছি আমি যে 160% বড় করে দিচ্ছি। এটা আপনি মোবাইলটাকে আপনি ল্যান্ডস্কেপ করে নেন সবাই। মোবাইলকে ল্যান্ডস্কেপ করলেই বড় দেখা যাবে। মোবাইলটাকে ল্যান্ডস্কেপ করে নিলেই বড় দেখা যাবে। দেখেন আমার কথা। মোবাইলটাকে ল্যান্ডস্কেপ করলেই মোবাইলটা বড় দেখা যাবে। এবার কত বড় দেখা যায় মোবাইল ল্যান্ডস্কেপ করে নিলে। তাহলে আমরা দেখলাম ঠিক আছে স্যার। গ্র্যাডিবিলিটি, ট্রেমব্লিং, অ্যাভারশন টু এক্সারসাইজ। অত্যন্ত দুর্বল, শরীরটা কাঁপে, পরিশ্রম করতে চায় না। অ্যাভারশন টু এক্সারসাইজ। সেনসিটিভ টু টাচ, যেটা আমাদের আগেই বলেছে যে তার অ্যাগ্রাভেশন হয় স্লাইটেস্ট টাচ। সেনসিটিভ টু টাচ মানে ছোঁয়ার প্রতি সে তার ব্যথা কিন্তু সামান্য ছোঁয়াতে একবারে ব্যথা একবারে হাই লেভেলে চলে যায়। এত ব্যথা হয় তার সামান্য ছোঁয়াতে, কিন্তু জোরে চাপ দিয়ে ধরলে আবার উপশম। সামান্য ছোঁয়া লাগলে ব্যথা বেড়ে যায়। তাই অনেক সময় বলছে আরে ছোঁয়া লাগলেই ব্যথা বেড়ে যায়, জোরে চাপ দিলে উপায় নাই তাহলে। কিন্তু তা না, জোরে চাপ দিলে আবার উপশম। সামান্য ছোঁয়ায় অনেক বেড়ে যায়। জোরে চাপ দা ধরলে জোরে, কিন্তু হার্ট প্রেসার, হার্ট প্রেসার জোরে চাপ দিতে হবে। জোরে চাপ দিলে উপশম। তারপর তারপর হলো সেনসিটিভ টু টাচ টু পেইন। ছোঁয়া লাগলে ব্যথা বেদনায়, ছোঁয়া লাগলে তার সমস্যা বাড়ে, ব্যথা বেদনায় তার এই যে তার হয় শরীরটা। সেনসিটিভ টু টাচ টু পেইন। সেনসিটিভ কিসের প্রতি স্যার? সেনসিটিভ স্পর্শকাতর। কিসের প্রতি স্পর্শকাতর? ছোঁয়া লাগলে এবং ব্যথার প্রতি স্পর্শকাতর। ড্রাফট অফ এয়ার, এগুলো কিন্তু আমাদের অ্যাগ্রাভেশনের মধ্যে এলেন স্যার বলেছেন যে সেনসিটিভ টু টাচ এবং পেইন এবং ড্রাফট অফ এয়ার, এগুলো আমরা পড়েছি যে উপরে সেকেন্ড গ্রেড সিম্পটমে দেখেন এখানে লেখা রয়েছে যে এই যে স্লাইটেস্ট টাচ এবং ড্রাফট অফ এয়ার। স্লাইটেস্ট টাচ আর ড্রাফট অফ এয়ার, এই কথাটাকে আবার এখানে নার্ভাস সিস্টেমে নিয়েছে যে ড্রাফট অফ এয়ার, জোরে বাতাস লাগলে এবং সেনসিটিভ টু টাচ। তারপরে ব্যথার প্রতিও মানে খুব স্পর্শকাতর। এন্টায়ার নার্ভাস সিস্টেম এক্সট্রিমলি সেনসিটিভ, মানে সমগ্র নার্ভাস সিস্টেমটা অত্যাধিক এক্সট্রিমলি সেনসিটিভ, শুধু সেনসিটিভ না, এই সমস্ত নার্ভাস সিস্টেম, এন্টায়ার নার্ভাস সিস্টেম এক্সট্রিমলি সেনসিটিভ। সমস্ত নার্ভাস সিস্টেমটা তার অত্যাধিক অনুভূতি প্রবণ বা উত্তেজিত হয়ে পড়ে, এটা
তারপর ফেভারের কথা বলা হয়েছে যে ইন্টারমিটেন্ট ফেভার, যেটা সবিরাম জ্বর, ইন্টারমিটেন্ট ফেভার, সবিরাম জ্বর যেটা থেমে থেমে হয়, এটা প্রতি ইন্টারমিটেন্ট ফেভারটা পেরোক্সিজম anticipates from 2 or 3 hours each attack. Each attack প্রতিবার 2-3 ঘন্টা করে এগিয়ে আসে। প্রত্যেকটা অ্যাটাক ইচ অ্যাটাক 2 or 3 hours পেরোক্সিজম anticipates, মানে যতবারই হয় 2-3 ঘন্টা আগে আসে। যে এখন হচ্ছিল সকাল 10টায়, তাহলে 3 ঘন্টা আগে আসলে পরে 7টার সময়, পরেরটা আসে সকাল 7টায়, পরেরটা আবার ভোর 4টায়, এরকম 2-3 ঘন্টা করে, 2 ঘন্টা বা 3 ঘন্টা করে এগিয়ে আসে ওই জ্বরের সময়টা, যেটা চিনিনাম সালফে রয়েছে। এই যে এই লক্ষণটা যে জ্বরটা 2-3 ঘন্টা করে আগে আসতে থাকে, এটা চিনিনাম সালফেও রয়েছে। আর রিটার্নস এভরি 7 or 14 days, আবার এই থেমে গেলে 7 দিন বা 14 দিন বিরতি দিয়ে ফিরে আসে। যতবারই অ্যাটাক করে আগের অ্যাটাকের চেয়ে 2 ঘন্টা 3 ঘন্টা আগে আসে, ইচ এভরি অ্যাটাক। আবার থেমে গেলে 7 দিন বা 14 দিন বিরতিতে ফিরে আসে, 7 দিন বা 14 দিন, তাহলে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আসে, রিটার্ন করে। রিটার্ন এভরি 7 or 14 days, মানে 1 week or 2 weeks। নেভার এট নাইট, রাতে কিন্তু কখনো জ্বর আসে না, তার জ্বরটা কখনো কখনো না, এটা কিন্তু সাইনকেট সিম্পটম। নেভার এট নাইট, রাতে কখনো জ্বর আসে না। সোয়েট প্রফিউসলি অল ওভার অন বিং কভার্ড অর ডিউরিং স্লিপ, তাহলে রাতে জ্বর আসে না। আর সোয়েট প্রফিউসলি অল ওভার অন বিং কভার্ড, তার দেহ কাপড়ে ঢাকলে বা ঘুমানোর সময় সারা শরীরে প্রচুর ঘাম হয়। তার শরীর ঢেকে দিলে কি হয়, সারা শরীরে প্রচুর ঘাম হয় যদি শরীরটা ঢেকে রাখে। সুইট প্রফিউসলি অল ওভার অন বিং কভার, যদি কভার করে রাখে, শরীরটা ঢেকে রাখলে জ্বরের সময় শরীর ঢেকে রাখলে কি হয়, প্রফিউসলি সোয়েট হয়, অল ওভার সারা শরীরে অনেক ঘাম হয়, প্রচুর ঘাম হয় যদি শরীর ঢেকে রাখে ওই জ্বরের সময়। অর ডিউরিং স্লিপ, বা ঘুমের সময় বা শরীর ঢেকে রাখলে শরীর থেকে প্রচুর ঘাম হয়, যেটা পুনিয়ামে রয়েছে। আর আমরা চলে এসেছি এখানে তার কমপ্লিমেন্টারি ফেরামেট এবং আর তুলনীয় কম্পারেবল চিনিনাম সালফ ইন ইন্টারমিটেন্ট ফেভার অ্যান্টিসিপেটিং টাইপ, যেটা এই যে এগিয়ে আসে যে 2-3 ঘন্টা করে। আর অগ্রগতিশীল সবিরাম জ্বর চিনিনাম সালফের সহিত তুলনীয়। ফলুস ওয়েল ক্যালক্রিয়া ফরসিন হাইড্রোসেফ্লয়েড এবং ইনকম্পিটিবল, মানে শত্রুভাবন আফটার ডিজিটালিস আর সেলিনিয়াম। ডিজিটালিস এবং সেলেনিয়ামের পরে এটা ব্যবহার করা যাবে না। ইজ ইউজফুল ইন ব্যাড ইফেক্টস ফ্রম এক্সেসিভ টি ড্রিঙ্কিং অর অ্যাবিউস অফ ক্যামোমিলা চায়ের অপব্যবহার। ক্যামোমিলা নামে একটা চা থাকে, হোয়েন হেমুরেজ রেজাল্ট, অতিরিক্ত চা পান অথবা ক্যামোমিলা চায়ের অপব্যবহার রক্তস্রাব দেখা দিলে চায় না উপযোগী। অতিরিক্ত চা পান করে যদি রক্তস্রাব দেখা দেয়, যারা অতিরিক্ত চা পান করে তাদের যদি রক্তস্রাব হয়, বা ক্যামোমিলা চা অপব্যবহার করে, যারা ক্যামোমিলা নামে একটা চা রয়েছে সেটা যদি কেউ বেশি বেশি খায়, তাহলে এই চায় না উপযুক্ত। তো আমরা আবার চলে যাচ্ছি, আমরা কোথায় ছিলাম, আমরা মাইন্ড সিমটমে ছিলাম। আজকে কি শেষ করতে পারবো? মনে উৎসাহ নেই, উদাসীন, কম কথা বলে, এটা ফসফরিক অ্যাসিডের সাথে পার্থক্য করতে বলা হয়েছে। যে উদাসীন, মনে কোনো উৎসাহ নেই, কম কথা বলে, হতাশ, বিষণ্ণ, বাঁচতে চায় না, কিন্তু আত্মহত্যা করার সাহস নাই, তাদের পক্ষে উপযোগী। তাহলে আমরা ফসফরিক অ্যাসিডের সাথে পার্থক্য করার জন্য আমাদের আসিয়া ম্যামকে অনুরোধ করছি। তাহলে আমি ফসফরিক অ্যাসিডটা আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আসিয়া ম্যাম আপনি ফসফরিক অ্যাসিড আলোচনাটা শুরু করতে পারেন। থ্যাংক ইউ স্যার। এখানে বেশি কিছু বলার প্রয়োজন নেই, কারণ প্রয়োজন থাকলেও আমাদের টাইম খুব সংক্ষেপ, অতি অল্প সময়ের মধ্যে। দেখুন স্যার, ফসফরিক অ্যাসিডের অবসন্নতা আছে, কিন্তু এই আমাদের শৃঙ্খলাতে যেটা পাচ্ছি সেটা ফসফরিকামে পাবো না। ফসফরিকাম কি বয়সের তুলনায় বেশি একটু লম্বা হয়, উচ্চতা হয়, হাইটে বেশি হয়, মানে বেড়ে যায়। কিন্তু আমরা সিঙ্কোনাতে এইরকম কাহিনী থাকবে না। সিঙ্কোনায় কি পেলাম, রাত্রিবেলায় এর জ্বর কখনো আসে না। জ্বর যতবার আসবে
ততবার সময় একটু 2-3 ঘন্টা এগিয়ে আসবে, কিন্তু এই ধরনের কাহিনী ফসফরিকামে নেই। সিনকোনাতে কি পেলাম, ব্যথা খুব স্লাইটেস্ট টাচে অ্যাগ্রাভেশন হবে, কিন্তু জোরে চেপে ধরলে উপশম হবে, কিন্তু এইরকম কাহিনী কিন্তু আমরা ফসফরিকামে পাচ্ছি না। আর সিনকোনাতে একটা শোধ থাকবে, কিন্তু সেই ফোলা পেটের মধ্যে অতিরিক্ত বায়ু সঞ্চয়ের একটা কাহিনী থাকবে, যেটা আমরা লাইকোপোডিয়ামে বাতকর্মে উপশম হয়, কার্বোভেজে বাতকর্মে উদ্গারে উপশম হয়, কিন্তু সিনকোনাতে কিছুতেই উপশম হয় না। সিনকোনাতে আমরা কিছুতেই উপশম পাই না, কিন্তু পেটের মধ্যে একটা অতিরিক্ত বায়ু সঞ্চয় হয়। এটা আমরা ফসফরিকামে পাবো না স্যার। অনেক আর যেটা সিনকোনাতে আছে, একটা এর মধ্যে থেকে একটা তরল রস ক্ষয় হয়ে এর স্বাস্থ্যহানির কাহিনী থাকে। অত্যধিক বীর্যপাত, মা তার বাচ্চাকে অতিরিক্ত স্তনদান করেছে, অতিরিক্ত ভেদবমি হয়েছে বা অতিরিক্ত রক্তস্রাব হয়েছে, সেইভাবে সেই কাহিনী থেকে তার স্বাস্থ্যহানির ঘটনা থাকে। এগুলো কিন্তু আমরা ফসফরিকামে পাবো না স্যার, এখান থেকে আলাদা করতে পারি স্যার। জি, ধন্যবাদ ম্যাম। আমরা খুব সুন্দরভাবে আমাদের আসিয়া ম্যাম আমাদের মধ্যে আলোচনা করলেন। আমরা তাহলে চলে যাচ্ছি এখন আমাদের আবার ইয়াতে চলে যাবো ইনশাল্লাহ আমরা পরবর্তী চ্যাপ্টারে। তাড়াতাড়ি শেষ করে দিব, আপনারা আমাদের সাথে থাকেন, আমরা খুব দ্রুতই শেষ করে দিব ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। তাহলে আমরা আবার শেয়ার দিয়ে দিয়েছি তাড়াহুড়া করে। চায়নাতে আমরা পরে মেন্টাল সিম্পটম দেখলাম। ফিজিক্যালি আমরা দেখেছি যে তার গ্রেট সিম্পটমটা শরীরে অতি প্রয়োজনীয় জৈব রসের অপচয়, বিশেষত রক্তস্রাব, বেশি দিন ধরে বাচ্চাকে দুধ খাওয়ানো, উদরাময়, পুজস্রাব প্রভৃতির কারণে অসুস্থ হওয়ার লক্ষণে। তো আমরা এখানে পার্থক্যের জন্য পাচ্ছি যে তার বেশি দিন ধরে বাচ্চাকে দুধ খাওয়ানো, উদরাময়, পুজস্রাব প্রভৃতির কারণে অসুস্থ হওয়ার লক্ষণে চিনিনাম সালফের সাথে এর পার্থক্য। চিনিনাম সালফের সাথে এর একটা পার্থক্য। তো আমরা চিনিনাম সালফ কি আমাদের অ্যালেন স্যারের বইয়ে রয়েছে? চিনিনাম সালফ তো মনে হয় নেই। স্যার নেই স্যার, নেই, আচ্ছা, ওটা বাদ দিয়ে যাবেন। আচ্ছা বাদ দিয়ে দিই। তারপরে আমাদের যে তার যে সারা শরীর ঠান্ডা হয়ে যায়, অনেক সময় খিঁচুনি দেখাতে, চোখে অন্ধকার, মূর্ছা ভাব, চোখে অন্ধকার দেখে সারা শরীর খিঁচুনি হয়। এই যে মূর্ছা ভাব, তার যে ফেন্টিং, লস অফ সাইট বা চোখে অন্ধকার দেখে সারা শরীর ঠান্ডা হয়ে যায়, অনেক সময় খিঁচুনি দেখাতে ফেরামমেট এবং ফসফরাসের সাথে পার্থক্য করতে বলা হয়েছে। তো ফেরামমেট মনে হয় রয়েছে আমাদের। জি স্যার, ফেরামেট আমাদের রয়েছে। দেখুন, ফেরামেট আর সিনকোনা, একটু কথা বলে রাখি, সিনকোনা অনেক ডাক্তার সিনকোনার অপব্যবহার করে। কেন করে, কোথায় করে? মহিলা পেশেন্ট মাথা ঘুরছে, একটু দুর্বল পেলে আমরা সিনকোনা দিয়ে দিই, কিন্তু সিনকোনা তো সেভাবে না, সেখানে অপচয় হয়। তো এখানে ফেরামেটেও আছে যে রক্তহীনতা জনিত ফ্যাকাশে চেহারা, কিন্তু এই রক্তহীন জনিত ফ্যাকাশে চেহারা আর রক্তস্রাবের প্রবণতা, বিশ্রামের বৃদ্ধি, বমনেচ্ছা ব্যতিরেকে বমি। ফেরামেটে যখন রোগী রাত্রে বিশ্রাম করে, রোগী চুপ করে থাকে, তখন তার অ্যাগ্রাভেশন হয়। আর উপশম কখন? যখন আস্তে আস্তে হাঁটা চলা করে গ্রীষ্মকালে। আমাদের সিনকোনাতে পেয়েছি একটা রোগের একটা নির্দিষ্ট একটা সময় থাকে, টাইম থাকে, কিন্তু আমরা এইখানে কিন্তু ফেরামেটে সেরকম পাচ্ছি না। রক্তহীনতা আছে ফ্যাকাশে জনিত, কিন্তু ফেরামেট পেশেন্ট অনেক সময় এর মুখের মধ্যে একটা লাবণ্য থাকে, দেখে আমরা বুঝতে পারি না, কিন্তু ভালোভাবে দেখতে গেলে জিহ্বার তালু, চোখ, হাতের আঙুলটা টিপে দেখলে সেখানে ফ্যাকাশে দেখায়। ভালোভাবে দেখতে গেলে তখন বা টেস্ট করতে দিলে তার মধ্যে হিমোগ্লোবিন কম পাওয়া যায়। ফেরামেটের পেশেন্ট অনেক সময় দেখে বোঝা যায় না যে এর রক্তহীনতা আছে, একটা চেহারার মধ্যে একটা লাবণ্য থাকে। কিন্তু এই রকম কিন্তু আমাদের আর ফেরামেটের একটা মেন্টাল সিমটমস কি, অল্পতেই বিরক্তিভাব, একটা সামান্য একটা কাগজ ঘষার লেগে এ কিন্তু আওয়াজে বা প্রচন্ড রেগে যায়। সামান্য একটা কাগজের ঘষার শব্দে এ প্রচন্ড রেগে যায়। আর এই ধরনের কিন্তু আমরা ইয়েতে চায়নাতে আমরা সিনকোনাতে আমরা পাচ্ছি না। ধন্যবাদ। আমরা আর সিনকোনাতে আছে যে জ্বর, বিশেষ করে জ্বরটা কখনো রাত্রে আসে না, এটা কিন্তু আমরা পাচ্ছি না স্যার। এখান থেকে মোটামুটি আলাদা করা যায়।
জি ম্যাম। তাহলে আমরা পরের আলোচনায় চলে যাচ্ছি যে ফসফরাসের সাথে আমরা কি ফসফরাস সম্পর্কে ২-৪ কথা বলতে পারি আমরা। এটাতে আর নেই, ফসফরাসের কথা বললেই শেষ। তো ফসফরাসটা আমরা দেখি এটাকে কি আমরা বলছিলাম যে মূর্ছা ভাব, চোখে অন্ধকার দেখে সারা শরীর ঠান্ডা হয়ে যায়। অনেক সময় খিঁচুনি দেখা দেয়। দেহের সমস্ত রক্তপথ দিয়ে চন্দ্রপথ দিয়ে রক্তপাত হতে থাকে। সাথে কানে বাজার আওয়াজ, বাজনার মতো রিং হতে থাকে। এটার সাথে ফেরাম এবং ফেরামেট এবং ফসফরাস। তো ফসফরাসটা দেখি আমরা একটু। দেখুন স্যার, ফসফরাসের মধ্যে হচ্ছে রক্তস্রাবণের প্রবণতা। যেখানে রক্তস্রাবের প্রবণতা থাকবে সেখানে পেশেন্ট কিন্তু দুর্বল হবে, ফ্যাকাশে দেখাবে, মূর্ছা যাবে, সেন্সলেস হয়ে যাওয়ার কাহিনী থাকবে। অনেক সময় যেটা যখন একবার ডিপ লেভেলে চলে যাবে তখন সে সংজ্ঞাহীন হবে, এমনকি তার খিঁচুনিও দেখা দিতে পারে। এটা স্বাভাবিক বিষয়। কিন্তু ফসফরাসে যেটা আছে সেটা সিংক্রমণে কোনটা, ফসফরাসের পেশেন্ট বাম পাশ চেপে শুতে পারে না, আক্রান্ত পাশ চেপে শুতে পারে না। আর ফসফরাসের মধ্যে কি আছে, একটা রাক্ষসে ক্ষুধা আছে যেটা আমরা সিংকোনাতে পেলাম না। হ্যাঁ, সিংকোনা পেশেন্ট খেতে চায় না, খাওয়ার উপর কোনো রুচি থাকে না, কিন্তু এসে যদি খাওয়া শুরু করে তাহলে সে প্লেটটা ভালোভাবে সে ফিনিশ করতে পারে। এটা একটা সিংকোনার একটা ভালো সিমটমস। আর সিংকোনাতে হ্যাঁ, আর সিংকোনার ফসফরাসের পেশেন্ট তীক্ষ্ণ বুদ্ধি, লম্বা পাতলা। একবার দেখলে কোন এক স্যারের লেকচারে শুনেছিলাম ফসফরাসের পেশেন্ট একবার দেখলে দ্বিতীয়বার দেখতে ইচ্ছা করে। তো যাই হোক, মনে রাখার জন্য বললাম। তো সিংকোনাতে সেরকম হবে না। সিংকোনাতে একদম রোগাটে, দুর্বল, তার চোখ মুখ বসা, মুখ ফ্যাকাশে, সে বাঁচতে ইচ্ছা করবে না, কিন্তু আত্মহত্যা করতে পারবে না, এমন একটা অসহায় সিংকোনা। তো এখান থেকে একটু আমরা কম্পেয়ার করতে পারি স্যার। আর সিংকোনার পেশেন্ট এমন কিছু আছে যেগুলো আমরা ফসফরাসে পাবো না। সিংকোনাতে পেটের মধ্যে বায়ু জমবে, কিন্তু সেই বায়ুটা উদ্গারে কোনোভাবে উপশম হয় না, বা ঢেকুর তুললেও কোনো সময় উপশম হয় না। সিংকোনার পেশেন্ট হালকা টাচে, ওর ব্যথার ক্ষেত্রে হালকা টাচে তার অ্যাগ্রাভেশন হয়, যেগুলো আমরা ফসফরাসে পাই না স্যার। ধন্যবাদ ম্যাম। আমরা খুব সুন্দরভাবে ম্যাম আমাদের মধ্যে আলোচনা তুলে ধরছেন। তাহলে আমরা চলে যাচ্ছি আবার আমাদের চায়না অফিসিয়ালি বা সিনকোনাতে। তাহলে আমরা পরের আলোচনায় চলে যাচ্ছি যে তার একটা হালকা ব্যথা, স্পর্শে ব্যথা পায়, কিন্তু জোরে চাপ দিলে ব্যথা কমে যায়। এটা ব্যথার সাথে আমরা এটা অন্য ইয়াতেও এটা অ্যাগ্রাভেশনও দেখেছি আমরা, অ্যাগ্রাভেশনের মধ্যেও রয়েছে স্লাইটেস্ট টাচ। হার্ট প্রেশারে আবার এভোলিউশনে ক্যাপসিকাম এবং প্লাম বা মেটালিকামের সাথে এটা পার্থক্য করতে হবে। পার্থক্য আর বেশি নেই আমাদের। আ আর আর ২-৪ টা করলে আমাদের শেষ। পার্থক্য বেশি নেই। তো আমরা এখানে পার্থক্য করব তাহলে তার কিসের সাথে? তো যে ব্যথা যে হালকা, হালকা স্পর্শে ব্যথা বৃদ্ধি পায়, কিন্তু জোরে চাপ দিলে ব্যথা কমে যায়। ক্যাপসিকাম এবং প্লাম বাম। ক্যাপসিকাম এবং প্লাম বাম। ক্যাপসিকামটা দেখি তাহলে আমরা একটু। সেই কথাটাই মানে এখানে যে আ আমাদের চায়নাতে কিন্তু তার রয়েছে যে সে নির্দিষ্ট সময়ে তার রোগাক্রমণ হয়। এটার কথা আমরা পড়েছি চায়নাতে। এই যে আ রক্তস্রাবের একটা প্রবণতা থাকে তার, যেটা আমরা ক্যাপসিকামে পাবো না। রক্তস্রাবের প্রবণতা। তাই না? স্যার ক্যাপসিকামে দেখুন সকল স্থানে, জি স্যার, সকল স্থানে জ্বালা আছে, একটা জ্বালা উত্তাপ উপশম, জ্বালা আছে, সেই জ্বালা উত্তাপ উপশম, কিন্তু এই রকম কথা কিন্তু আমরা সিংকোনাতে পাচ্ছি না। জি, জি, জি। তো আমরা আর একটু পার্থক্য করতে পারি। আমরা আর সামনের দিকে যাব না, সময় কম। আমরা চলে যাচ্ছি। তারপরে আমাদের যেটা বলছে যে প্রেশারে যে এমুলেশন হয়, এটা বলছি আমরা যে হালকা ছোঁয়া লাগলে ব্যথা বৃদ্ধি পায়, জোরে চাপ দিলে ব্যথা কমে যায়। তো সেটার সাথে আমরা পার্থক্য করছি এখানে। আমরা এরপরের ক্যাপসিকামের প্লাম বাম মেটালিকাম এর সাথে আমরা এটা পার্থক্য করব। প্লাম বাম মেটালিকাম। স্যার বাচ্চা উঠেছে আমার, সরি। আচ্ছা, প্লাম বাম মেটালিকামটা আমরা একটু দেখি তাহলে। প্লাম বাম মেটালিকামে কি রয়েছে? প্লাম বাম মেটালিকাম।
প্লাম্বাম মেটালিকা। প্লাম্বাম মেটালিকামে সাথে আমরা সেই যে তার যে নির্দিষ্ট সময়ে রোগ আক্রমণ সেটা পাবো না। আর তার যে চা চায়নাতে আমরা যেগুলা দেখেছি যে তার অ্যা অ্যা শরীরের জৈব পদার্থ মানে শরীরের স্বাস্থ্যহানির একটা ইতিহাস থাকে তার। আগে শরীর স্বাস্থ্য ভালো ছিল। আর এই তার সে উদাসীন, মনে উৎসাহ নেই, কম কথা বলে। এগুলো কিন্তু আমাদের মেন্টাল সিম্পটম এখানে কিন্তু নাই। এই যে সে এ স্মৃতিশক্তির দুর্বলতা আছে। কথা বলতে গেলে শব্দ খুঁজে পায় না। কিন্তু সেখানে কিন্তু তার ও যে বাঁচতে চায় না সে। আবার মরতেও সে মানে ভয় পায়। যেটা আমাদের জানাতে রয়েছে। এগুলো দিয়ে আমরা পার্থক্য করব। তারপর চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচনায়। আজকে কি শেষ করতে পারবো আমরা তাহলে? তারপরে রয়েছে যে তার মেন্টাল সিম্পটম তো আমরা পড়েছি আগে। আমরা তার এখন পড়লাম, কোনটা পড়লাম? আ ফিজিক্যাল পড়ছি। হেড চ্যাপ্টারে কোনো পার্থক্য করতে বলা হয়নি। মাথা ব্যাথাটা যেন মাথার খুলিটা ফেটে যাবে এরকম একটা মাথা ব্যাথা এবং রক্তস্রাব বা অত্যাধিক যৌন সংসর্গের পর মাথা ব্যাথা হলে ব্যবহার্য। মাথা ব্যাথাতে এটা ছিল। এখানে কোনো পার্থক্য করতে বলা হয়নি। তারপর ফেসটা আমরা দেখেছি যে তার ফেসটা ভাবলেশহীন মৃত মানুষের মতো ফ্যাকাশে, চোখ গর্তে ঢুকে গেছে। চোখের চারদিকে নীলচে কালিমা। অমিতাচার করলে যেমন ফ্যাকাশে রুগ্ন চেহারা হয়, রোগীকে দেখতে তেমন লাগে মানে যে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে। বাচ্চাকে স্তনদান করলে স্তনদাত্রী মায়ের দাঁত ব্যথা হয়, এটা আমরা পড়েছি। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল এ দেখেছি যে ইরাকটেশন এ তার আ এ তার ঢেঁকুরে উপশম হয় না। কিন্তু ঢেঁকুরে উপশম হয় কার্বোভ্যাস। আর আফটার ইটিং ফ্রুট পালসেটিলাতেও রয়েছে, এটাতেও রয়েছে যে ফল খেয়ে পালসেটিলা তো আমরা জানি যে সে খুবই নরম-সরম পালসেটিলার ব্যাপারে। এটা আর এখানে আলোচনা করার দরকার মনে করছি না আমরা। তাহলে আমরা আ এখানেই থাক। আমরা এ আগামী ক্লাসে আবার এখান থেকে 10:30 বেজে গেছে আর রাখবো না এখানে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল থেকে আমরা আবার একটু দেখব কোলোসিন এগুলো দেখে আমরা আগামী ক্লাসে ডিজিটাল ইসিপিকা পালসেটিলা যে একটা হাত বরফের মতো ঠান্ডা, একটা হাত গরম। এই কয়েকটা দেখলে আর কুনিয়াম, চিনিনাম সালফ এগুলো দেখবো আমরা আগামী ক্লাসে। তাহলে এখানে আজকে এখানেই থাক। আমরা আগামী ক্লাসে আবার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল থেকে আমরা দেখব। আর সামনের মেডিসিনে চলে যাবো। আগামী ক্লাসে এটা একটু দেখে আমরা সামনের মেডিসিনে চলে যাবো ইনশাআল্লাহ। তাহলে আপনাদের কোনো পরামর্শ, বক্তব্য থাকলে বলতে পারেন কোন ব্যাপারে।